হ্যালো মাই ওয়ারিয়ার্স, হাউ আর ইউ অল? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা এক্সাইটিং ভিডিও লেসন্স। দেখো, তোমাদের সিলেবাসে সি ফিভার বাই জন মেসফিল্ড, আজকে আমরা এই লেসনটা পড়বো। তোমাদের এই যে পোয়েমটা আছে সেই লেসনটা আমরা লাইন বাই লাইন পড়বো এবং প্রত্যেকটা লাইনের মানে বোঝার চেষ্টা করব। সেই সঙ্গে সঙ্গে দেখো, আমি এখানে লিস্ট ডাউন করেছি যে সমস্ত ডিফিকাল্ট এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনগুলো এখানে আমি লিখেছি, সেগুলো বোঝার চেষ্টা করব। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই কবিতাটা পড়ার পরে তোমরা কিন্তু এই কবিতাটার প্রেমে পড়ে যাবে এবং তোমাদের সিলেবাসে সব থেকে প্রিয় কবিতা কিন্তু এই কবিতাটাই তোমাদের হয়ে উঠবে। তো চলো, আর দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে। কবিতার নাম সি ফিভার, পোয়েটস নেম জন মেসফিল্ড। এবার আমাদের জানতে হবে যে টাইটেলটা কেন সি ফিভার। দেখো, সি মানে সমুদ্র আর ফিভার মানে জ্বর। সমুদ্র জ্বর, সেটা আবার কি টাইটেল? দেখো, বোঝার চেষ্টা করো। জ্বর হলে আমাদের যেরকম শরীরটা রেস্টলেসনেস হয়ে যায়, একটা এক্সাইটমেন্ট থাকে, সেই এক্সাইটমেন্টটা একটা অস্থিরতা কাজ করে। সেই অস্থিরতা কবির মনেও কাজ করছে। কেন না, কবি সমুদ্রে যাত্রায় যেতে চায়, সমুদ্র কবিকে ডাকছে, কবি সমুদ্র প্রেমে পড়ে গেছেন। এবার দেখো, তার প্রথম লাইনই তোমরা দেখতে পাবে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। জাস্ট টু টেক নোট অফ, এগেন শব্দটা দিয়ে বোঝাচ্ছে যে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট পোয়েট ওয়ান্টস টু আন্ডারটেক দিস ভয়েস। এটা প্রথমবার নয় যে কবি সমুদ্র যাত্রায় অর্থাৎ এই এক্সপিডিশনে যাচ্ছে, সি ভয়েসে যাচ্ছেন। তার মানে কবি আবারও যেতে চাইছেন। এখানে তোমরা ইউলিসিসের যে স্পিরিট, সেই স্পিরিটটা এখানে জন মেসফিল্ডের মধ্যেও দেখতে পাই আমরা, যে একটা ইনডমিটেবল একটা স্পিরিট। এখানে আমি লিখেছি, দেখো, ইররেজিস্টেবল ইররেজিস্টেবল লঙ্গিং ফর সি ভয়েস, অর্থাৎ যে অদম্য এবং অপ্রতিরোধ্য যে উৎসাহ, উদ্দীপনা সমুদ্র যাত্রার জন্য বা সমুদ্রের প্রতি, সেইটাই এখানে ব্যক্ত হচ্ছে। কবির যে স্পৃহা, সমুদ্র যাত্রার প্রতি যে স্পৃহা, সেইটাই এখানে কবি প্রত্যেকটা লাইনে তোমরা দেখতে পাবে সেই উদ্দীপনা কিন্তু ফুটে উঠেছে। তো চলো আমরা দেখি লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। আমি যাব, আবারও যাব, কোথায় না, লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, অর্থাৎ সেই নিঃসঙ্গ সমুদ্র এবং মুক্ত আকাশ আমাকে ডাকছে। সংসারের এই চার দেওয়ালের মধ্যে আমি আবদ্ধ থাকতে চাইছি না। প্রত্যেকটা মানুষ যেরকমভাবে জীবনযাপন করে ডোমেস্টিক ওয়ালের মধ্যে আবদ্ধ থেকে, সেই জীবন আমি বেছে নিতে চাইছি না। আমি আবারও সমুদ্র যাত্রায় যাব, সমুদ্র আমাকে ডাকছে। নেক্সট লাইন, অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ অ্যান্ড আ স্টার টু স্টিয়ার ভাই। এবার কবির কি আকাঙ্ক্ষা বা কবির কি ইচ্ছা, তিনি কি চাইছেন? অল আই আস্ক, আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা টল শিপ, একটা বড় জাহাজ, আর কি, আর আ স্টার টু স্টিয়ার হার বাই। এবং তোমরা জানবে যে আগেকার দিনে ধ্রুবতারা দেখে নাবিকরা জাহাজের দিক নির্দেশ করত, বা ধ্রুবতারা নাবিকদের, জাহাজের চালকদের দিক নির্দেশে সাহায্য করত। তো এখানে এই স্টার বলতে পোল স্টারকেই বলা হচ্ছে। অ্যান্ড স্টিয়ার, স্টিয়ার মিনস কন্ট্রোল, দ্যাট মিনস এই ধ্রুবতারা বা পোল স্টার জাহাজের দিক নির্দেশে সাহায্য করতো। সেই জন্য কবিও আকাঙ্ক্ষা করেছেন বা ইচ্ছা ব্যক্ত করেছেন যে আমার প্রয়োজন একটা বড় শিব, আর কি না, ধ্রুবতারা। এই দুজন আমার সঙ্গী হলেই হয়ে যাবে, আপাতত এটাই বলছেন উনি। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। আর কি চাইছেন না, হুইলস কিক। দেখো, প্রত্যেকটা জাহাজের দেখবে আগেকার দিনে আম, তখন তত উন্নত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ছিল না, তো সেই জন্য দেখবে একটা হুইল থাকে, যে হুইলটা জাহাজের দিকটা বা গতিপথটাকে নির্ধারণ করে। তো সেই হুইলস কিক, সেই হুইলস কিক প্রয়োজন, অর্থাৎ সেই হুইলস কিকে যখন হুইলটাতে কিক করা হয়, সেটা কিন্তু জাহাজের গতি বৃদ্ধি বা কমানো, এইটার ধারক বাহক বলা যেতে পারে এই হুইলটা ছিল। তো সেই হুইলস কিক কবির প্রয়োজন। আর দ্য উইন্ড সং, এবং সমুদ্রের যে আবহাওয়া, সেখানে যে তীব্র বাতাস,
তার একটা সেটাকে কবি ফিল করছেন যে সেই তীব্র বাতাসেরও একটা মিউজিক আছে, সেটা কবিকে টানছে বা সেটা কবিকে ডাকছে। আর ইররেজিস্টেবল, এই প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু এটাকেই ব্যক্ত করছে যে ইররেজিস্টেবল লঙ্গিং, একটা অপ্রতিরোধ্য যে বাসনা সমুদ্র যাত্রার প্রতি, সেটাকেই আবার পুনরায় প্রত্যেকটা এক্সপ্রেশনেই কিন্তু কবি সেটা ব্যক্ত করছেন। দেখো পরের লাইন, হোয়াইট সেলস শেকিং। হোয়াইট সেল মানে সাদা পালগুলো আমাকে ডাকছে। অ্যান্ড নেক্সট লাইন, অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং। আচ্ছা, সমুদ্র যাত্রায় কবি তো যাচ্ছেন, সমুদ্রের সকালের পরিবেশ কিরকম সেটা একটা ইমেজারির মাধ্যমে কবি এখানে ব্যক্ত করছেন। দেখো গ্রে মিস্ট অর্থাৎ সকালের যে পরিবেশ সেটা শহুরে পরিবেশের থেকে আলাদা, একটা কুয়াশাচ্ছন্ন, একটা মিস্টেরিয়াস পরিবেশ, একটা রহস্যময় পরিবেশ, সেই কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে সমুদ্র যাত্রায় কবি যাবেন। এবং অন দ্য সিজ ফেস, সমুদ্রের ঠিক সমুদ্রে যে কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে একটা ধোঁয়াময় পরিবেশ, সেটা কবি উপভোগ করবেন। অ্যান্ড দ্য গ্রে ডন ব্রেকিং, এবং ভোর যে হবে, সমুদ্রের যে ভোর, সেটা কিন্তু এই স্বাভাবিক যে আমাদের সমাজে আমরা যেখানে বাস করি, আমাদের পরিবেশের যে ভোর হওয়া, সেটার থেকে কিন্তু আলাদা। এটা মিস্টেরিয়াস এবং এটা ইমপ্রেসিভ, এবং এটা কবিকে সর্বদা যেন ডাকছে। So this is irresistible, again a longing for sea voice expressed to this imagery. দেখো যে মিস্ট অন দ্য সি স্পেস বা গ্রে ডন অর্থাৎ ভোরবেলা যে ধূসর যে ভোর, সমুদ্রের যে ভোর সেটা অনেকটা মিস্টেরিয়াস, গ্রে ইন দ্য সেন্স যে ধূসর বর্ণের কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ, সেইটা একটা মিস্টেরিয়াস কল, আমরা মিস্টেরিয়াস ডাক যে কবি অনুভব করছেন, সেটাই এখানে ব্যক্ত হয়েছে। দেখো পরবর্তী স্ট্যান্ডে আমরা দেখি, এগেন দ্য সেম ফ্রেজ, আই মাস্ট গো ডাউন, রিফ্রেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবারও সেই সমুদ্রের ডাকেই ফিরে যেতে চাই। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কি জন্যে না ছুটন্ত জলরাশি আমাকে ডাকছে। রানিং টাইড মিনস এখানে ঢেউ নয়, ছুটন্ত জলরাশি, অর্থাৎ দ্য দ্য কল অফ দ্য টাইড, ইররেজিস্টেবল লঙ্গিং, ইয়ার্নিং অর্থাৎ সেই যে বাসনা, সমুদ্র জলরাশি আমাকে ডাকছে, আমাকে যেতেই হবে। is a wild call. Now this call is a wild call. Not everybody can respond to this call. প্রত্যেকে কিন্তু এই কলে বা এই ডাকে কিন্তু সাড়া দিতে পারে না। যার মধ্যে সেই স্পৃহাটা আছে, যার মধ্যে সেই উন্মাদনা আছে, সেই কিন্তু এই কলে সাড়া দিতে পারে, সেই কিন্তু এই ডাকে রেসপন্ড করতে পারে। অ্যান্ড আ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, এবং এই যে ডাক এটাকে কিন্তু অস্বীকার করা যায় না। সুতরাং যার মধ্যে সেই অদম্য ইচ্ছা এই সমুদ্র যাত্রার প্রতি, সমুদ্রের এই ডাককে সে কিন্তু অস্বীকার করতে পারে না। ওকে, অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে। তবে এখানেও সেই আবার একটা একই আমরা দেখতে পাচ্ছি রিফ্রেন, যে অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে। কি আমি চাইছি না একটা প্রবল বাতাস থাকবে, কারণ বাতাস না থাকলে তো সমুদ্রের জাহাজ নির্দিষ্ট দিকে যেতে পারে না, সেই জন্য প্রবল বাতাস একটা কবি চাইছেন যে সমুদ্র যাত্রার সময় যেন প্রবল বাতাস থাকে, উইথ এ হোয়াইট ক্লাউডস ফ্লাইং। এবং আর কি চাইছেন না তিনি চাইছেন যে সাদা মেঘ ইন্ডিকেশন মানে মানে ঝড় মুক্ত, ঝঞ্ঝা মুক্ত একটা পরিবেশ, সেই পরিবেশে কবি সমুদ্র যাত্রা করবেন। অ্যান্ড দ্য ফ্লান স্প্রে অ্যান্ড ব্লোন স্পিউম। দেখো এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। ফ্লান স্প্রে মানে হচ্ছে স্প্রে অফ ওয়াটার। যখন জাহাজ এগিয়ে যায়, দেখবে যে জলের ঝাপটা যেটা ওঠে, এটাও একটা ইমেজারি, কবি এটা কল্পনা করছেন। সেই যেন সেই যে জলের ঝাপটা, সেই ঝাপটাটা কবি বলছেন এখানে, অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, দ্যাট ইজ হোয়াট দ্য পোয়েট লাভস অর দ্য পোয়েট ওয়ান্টস। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, এবং জাহাজ এগিয়ে যাওয়ার ফলে দেখো এখানে লিখেছি যে ফোম, যে ফেনা তৈরি হয়, ফোম বা ফোর্থ, এই দুটোই মানে হচ্ছে ফেনা। সমুদ্রের যে ফেনা রাশি, সেই ফেনা রাশি কবিকে ডাকছে। অর্থাৎ কবি এখানে ইমেজারির মাধ্যমে বোঝাতে চাইছেন যে তার লাভ, তার যে ভালোবাসা, কেন তিনি সমুদ্রে যেতে চাইছেন। তো এই জিনিসগুলোই কবিকে ডাকছেন। অর্থাৎ সমুদ্রের জলের ঝাপটা এবং ফেনা রাশির ফলে যে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়, যে একটা রহস্যজনক পরিবেশ তৈরি হয়, সব মিলিয়ে এই সব কিছুই কবিকে আকৃষ্ট করছে। তারপর লাস্ট স্ট্যান্ডে আমরা চলে এসেছি, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি সমুদ্র যাত্রায় আবার যাব। টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, অর্থাৎ
দেখো ভ্যাগ্রান্ট মানে কি, এখানে আমি লিখেছি দেখো ভ্যাগ্রান্ট মানে হচ্ছে নম্যাডিক অর্থাৎ যাযাবর। আমরা জানি যাযাবরদের কোনো স্থায়ী বাসস্থান থাকে না, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। তো এখানে এই যে এক্সপ্রেশন ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, অর্থাৎ এটার অপোজিট অর্থাৎ কন্ট্রাস্ট যদি দেখি, সাংসারিক জীবন কবিকে আর আকৃষ্ট করছে না। কবি চাইছে না এই চার দেওয়ালের বদ্ধ দেওয়ালের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে। Poets desire to know the unknown, to discover the things not yet discovered, অর্থাৎ যে সমস্ত জিনিস এখনো আবিষ্কার হয়নি, অজানাকে জানার যে স্পৃহা, সেই স্পৃহা কবিকে আকৃষ্ট করছে এবং সেই জন্যই কবি চাইছেন যে আমি যাযাবরে জীবনযাপন করব। প্রত্যেকটা আর পাঁচটা মানুষের মতো এই চার দেওয়ালের মধ্যে আমি আবদ্ধ থাকবো না, অজানাকে জানার জন্য ছুটবো। অর্থাৎ এই যে স্পৃহা এবং উদ্যম, সেটাই এখানে ব্যক্ত হচ্ছে। টু দ্য গার্লস ওয়ে, আর কোথায় যাবেন না গার্লস। দেখো সিগাল হচ্ছে একটা শঙ্খচিল বা সামুদ্রিক পাখি, তার যে গতিপথ সেই গতিপথ বরাবর আমি যাব। অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, এবং তিমির যে গতিপথ, অর্থাৎ এই ইমেজারিগুলোর মাধ্যমে কবির যে অদম্য ইচ্ছা এবং তার যে স্পৃহা সেটাই ব্যক্ত হয়েছে, যে তিনি গার্লস ওয়ে অর্থাৎ সেই সামুদ্রিক পাখির গতিপথ বরাবর ছুটবেন এবং ওয়েলস ওয়ে এবং তিমির গতিপথ বরাবর ছুটবেন। ওয়্যার দ্য উইন্ডস ইজ লাইক এ ওয়েটেড নাইফ, এবং যেখানে সমুদ্রের যে হাওয়া বা প্রবল ঝড় সেটা কিরকম হবে না ওয়েটেড নাইফ, ধারালো ছুরির মতো এসে শরীরকে আঘাত করবে। অর্থাৎ এটা আমরা বুঝতে পারছি যে নর্থ সাইডে যখন যাবে তখন যে শীতল ঠান্ডা বাতাস সেটা শরীরের উপরে যেরকম ভাবে একটা ধারালো ছুরির মতো আঘাত করে দিয়ে যায়, সেই ইমেজারিটাই এখানে তুলে ধরেছেন। যে ওয়েটেড নাইফ, দেখো এখানে লিখেছি ওয়েটেড নাইফ মানে শার্প নাইফ, অর্থাৎ বাতাস যেন কবির কাছে মনে হবে একটা ধারালো ছুরির মতো গাকে পিষে দিয়ে চলে যাচ্ছে। And all I ask is a merry year. Now year means tale. দেখো আমি লিখেছি এখানে year মানে টেল বা গল্প, অর্থাৎ কবি কি চাইছেন, গল্প শুনতে চাইছেন কাদের থেকে, দেখা যাক। ফ্রম আ লাফিং ফেলো রোভার। রোভার মিন্স দেখো এখানে লিখেছি সহনাবিক, অর্থাৎ এই যে সময়টা কবি এই সমুদ্র যাত্রায় কাটাবেন, তার যে সমস্ত সহনাবিক আছে তাদের থেকে তার সঙ্গে গল্প করে কাটাবেন। অর্থাৎ তিনি যাযাবরের জীবনযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যেতে চাইছেন। তিনি চাইছেন যে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ না থেকে অজানাকে জানতে চাইছেন এবং সেখানে তার যে সহনাবিক থাকবে তারা কবিকে গল্প বলবেন। অ্যান্ড ফ্রম আ লাফিং ফেলো রোভার, এবং তারা সবসময় হাস্যরত, অর্থাৎ তিনি তাদের কোম্পানিটা এনজয় করতে চাইছেন। কাদের, সেই সহনাবিক, অর্থাৎ কবির মতো মানসিকতা সম্পন্ন যে সমস্ত নাবিক যারা কবির মতোই সেই অজানাকে জানার স্পৃহায় মত্ত, তাদের সঙ্গে কবি টাইম স্পেন্ড করতে চাইছেন, তাদের এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করতে চাইছেন এবং তাদের এক্সপিরিয়েন্সের কথা জানতে চাইছেন। অ্যান্ড কোয়াইট স্লিভ অ্যান্ড আ সুইট ড্রিম ওয়েন দ্য লং ট্রিক্স ইজ ওভার। দেখো কোয়াইট স্লিপ মানে স্লিপ হেয়ার, দেখো স্লিপ হেয়ার ইজ সিম্বলিক। স্লিপ মিনস এখানে দেখো মানে ইটার্নাল স্লিপ বা মৃত্যুকেও বলা যেতে পারে, যে মৃত্যুর আগে আমি কিন্তু এই যে আমার ইররেজিস্টিবল লঙ্গিং, আমার যে অদম্য ইচ্ছা, এটাকে আমি পূর্ণ করতে চাই। অর্থাৎ অ্যান্ড কোয়াইট স্লিভ অ্যান্ড আ সুইট ড্রিম, এবং এই যে স্বপ্নটা অবশ্যই সুইট। ওয়েন দ্য লং ট্রেক ইজ ওভার, যখন আমার এই যাত্রা কমপ্লিট হবে তখনই আমি শান্ত হতে চাই এবং আমি সেই স্বপ্নে যে আমার যে সমুদ্র যাত্রার যে এক্সপিরিয়েন্স, সেই স্বপ্নে আমি বিভোর হতে চাই। অর্থাৎ দ্য লাস্ট লাইন ইজ অলসো ভেরি সিগনিফিক্যান্ট, অ্যান্ড কোয়াইট স্লিভ অ্যান্ড সুইট ড্রিম ওয়েন দ্য লং ট্রেক ইজ ওভার, যখন এই সমুদ্র যাত্রা, আমার যে প্রবল ইচ্ছা, আমার যে অদম্য ইচ্ছা, এটা যখন সম্পূর্ণ হবে, যখন সাকসেসফুল হবে, তখন আমি একটা শান্তিপূর্ণ ঘুমে আচ্ছন্ন হয়ে যেতে চাই। অর্থাৎ এখানে স্লিপ মানে কেবলমাত্র কাম স্লিপ নয়, এটা স্লিপ মানে মৃত্যুকেও বোঝাচ্ছে, ইটার্নাল স্লিপ। তার আগেই কিন্তু আমি এই আমার মনের ইচ্ছা বাসনা পূর্ণ করতে চাই। তো এখানেই তোমাদের শেষ হচ্ছে তোমাদের টেক্সট সি ফিভার বাই জন মেসফিল্ড। আশা করছি তোমরা প্রত্যেকটা লাইন বুঝতে পেরেছো এবং প্রত্যেকটা ডিফিকাল্ট এক্সপ্রেশন বা ওয়ার্ড মিনিং বুঝতে পেরেছো। যদি তোমাদের এই টেক্সট বুঝতে আমার এই ভিডিও লেসনটা সামান্যতম উপকারে আসে, তাহলে সাপোর্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও লেসনে।